সরকার গঠন হওয়ার পরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি মারছে। এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি মারার পরে আমরা জানি এখানে আলেম ওলামা, দেশের বিখ্যাত জ্ঞানী গুণীজন এখানে বসে, তাদের মনোজগতে আর আস্থা বিশ্বাসের জায়গাটা তো আগের মতো নাই। আপনি কি করে এটা ফিরে আনবেন? আপনি জানতো দেখি বাজারে যে কমেন্ট, যে ইন্টারভিউটা করেন, ইন্টারভিউর নিচে কমেন্টগুলো দেখবেন, টেলিভিশনের যে ভিডিও ক্লিপসটা ছাপা হয় অথবা আপনাদের মতো মিডিয়ায় যেগুলো ছাপেন তার নিচে কমেন্ট বক্সটা দেখবেন। গতকালকে আমি 2500 কমেন্ট একসাথে করে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করেছি। এই মন্তব্য যেখানে করা হয়েছে তার মধ্যে 2500 কমেন্টের ভিতরে মাত্র 60টা কমেন্ট পক্ষে আছে, বাকি 2493টা কমেন্টে হা হা হু হু করে আসছে। এর অর্থ হলো দিস পিপল বিকাম অবলিভিয়াস। এরা অনেকটা মানে আচ্ছন্ন হয়ে গেছে ক্ষমতার দৃষ্টিতে। মানুষ কি ভাবছে এটা দেখারও সময় তাদের হাতে নাই। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ এটাই নাকি বোঝা যাচ্ছে না। এর আগে তিনি বলেছেন, তার আগে কথাটা ছিল এটা যে জবরদস্তিমূলক মার্শাল লয়ের মতো কোনো আইন করলেই তো হবে না, জুলাই সনদটা মাস্কুলিন না ফেমিলিন তাই তো বুঝতে পারি না। আচ্ছা, মার্শাল ল কি ওনারা করেন নাই? বাংলাদেশে মার্শাল ল প্রথম কে জারি করেছে? ওই মার্শাল লর বেনিফিট কে নিয়েছিল? পঞ্চম সংশোধনী সংবিধানের কে পাশ করেছে? এই প্রশ্ন তো ওনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে। পঞ্চম সংশোধনী তো আপনারাই করেছেন, আপনারাই তো মার্শাল ল জারি করেছেন, আপনারাই তো বলছেন সংবিধান স্থগিত, আপনারাই তো পঞ্চম সংশোধনী পাশ করে বলেছিলেন তখন যে এত সালের এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হয়েছে তা বাংলাদেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তো ওগুলো ভালো ল ছিল? ওটা পুংলিঙ্গ ছিল না স্ত্রীলিঙ্গ ছিল? ওই পঞ্চম সংশোধনীর নাম কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? আপনারা জিজ্ঞাসা করেন মাস্কুলিন না ফেমিনিন? এটাও তো জিজ্ঞাসা করা উচিত। যে প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছিল 1977-এ, ওই ফার্স্ট প্রক্লেমেশন অফ 1977 ওটা কে জারি করেছিল? তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জারি করেছিলেন, ওটা কি সংবিধান সংশোধন মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করলেন কেমন করে? এরপরে কেন আবার পঞ্চম সংশোধনী পাশ করতে হলো? সেটা আবার বাংলাদেশের উচ্চ আদালত আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করলো। আমার মনে হয় বিএনপি বা সরকার বেমালুম ভুলে গেছে যে দেশে একটা অভ্যুত্থান হয়েছিল। তারা মনে করছে একটা নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, বাস দ্যাট ইজ হোয়াট ইজ দি ফাইনাল। কিন্তু তারা একেবারে বেমালুম কি করে ভুলে যায় যে এই দেশের মানুষ রক্ত দিয়েছে। এখনো ট্রাইব্যুনালে সাক্ষী দিতে আসে, মাঝে মাঝে গেলে দেখা যায় কারা সাক্ষ্য দিতে আসে, কিন্তু তাদের মাথায় এটা নাই। আরেকটা কথা, তাদের মাথায় এটা নাই, দেখেন গণভোট অধ্যাদেশের পিছনে আমরা যারা ঐকমত্য কমিশনে ছিলাম তাদের ঐকমত্যের ভিত্তিতে 30টা বিষয়ে একমত হয়েছিল। এটা গণভোট অধ্যাদেশের পিছনে শিডিউল আকারে আছে। আদালতে গিয়ে একটা ফরমায়েশি মামলা করেছে, ফরমায়েশি মামলা করে ওখানে রুল নিয়েছে যে ঐকমত্যের ভিত্তিতে যে 30টা বিষয় ঠিক করা হয়েছিল এইটাও নাকি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মেও আদালত রুল দিয়েছে। ওনাদের একটা কথা আপত্তি যে ডিসেন্টিং আছে, ডিসেন্টিং বাদ, ঐকমত্য যেগুলো হয়েছে এখানে আপত্তি কিসের? ঐকমত্য হয়েছে যে কোনো বিষয়, এগুলোকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়েছে। এর মানে কি? এর মানে হলো লিডারশিপের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাস্ট এবং কনফিডেন্স। কোনো নেতা কিংবা কোনো গোষ্ঠীর প্রতি জনগণের যদি আস্থা এবং বিশ্বাস না থাকে, ও কিন্তু শেষ পর্যন্ত নেতৃত্বের ক্যাটাগরিতে উত্তীর্ণ হতে পারবে। দিস ইজ দি সিক্রেট অফ লিডারশিপ। কেন মানুষ সংগ্রামী মানুষকে পছন্দ করে? কেন মানুষ নেলসন ম্যান্ডেলাকে পছন্দ করে? কেন মানুষ সারা দুনিয়াতে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন পৃথিবীতে এক্সাম্পলারি নেতা হিসেবে আছেন? কেন? বিকজ তার কথা এবং তার কাজ, তার মুআমালাত, তার কর্মকাণ্ড, তার পলিসির মধ্যে আপনি বৈপরীত্য দেখতে পাবেন না। একইভাবে আপনি নেলসন ম্যান্ডেলা 28 বছর ছিল জেলের ভিতরে, আপনি দেখবেন ওই ভদ্রলোকের জিন্দিগিতে জেলে গেছে, জুলুম হয়েছে, থাকতে থাকতে জীবন পার করে দিছে, কিন্তু কখনো নিজের দেওয়া কমিটমেন্ট থেকে সরে দাঁড়ায় নাই। একইভাবে বেগম খালেদা জিয়াকে কেন আমরা আপসীর নেত্রী বলি? বিকজ শি সাফার্ড এ লট বাট শি ডিড নট কম্প্রোমাইজ।
এখন এসে আমরা কি বিপদে পড়েছি। তার দল সরকার গঠন করার আগে যা বলেছে, একসাথে মিলে আমরা যা আলোচনা করলাম,